তো হ্যালো বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো কার্তিক সুব্বারাজ পরিচালিত সুরিয়া এবং পূজা হেগড়ে অভিনীত সিনেমা রেট্রো। সেটা গতকালই চলে এসেছে, মানে আজকেই আসার কথা 31 তারিখে। তা আমি গতকাল রাত্রিবেলাতেই যেহেতু নেটফ্লিক্সে চলে এসেছে 12টার পর, আমি কিন্তু নেটফ্লিক্সে সিনেমাটা দেখে নিয়েছি। তা আমি সিনেমাটা শেষ করতে করতে প্রায় প্রায় ওই 3:30 পৌনে 4টার মতন কিন্তু লেগেছিল। অনেক রাত্রিরে আমি দেখা শুরু করি, বাট সিনেমাটা কিন্তু রানিং টাইমে অনেক বড়, 2 ঘন্টা 43 মিনিটের মতন রান টাইম সিনেমাটা। এবং এই সিনেমাটা আমি কিন্তু হিন্দি ডাবিং এর সাথেই দেখেছি। তা কেমন কি লেগেছে আজকে এই সিনেমাটি এই যাবতীয় বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো এখানটা গল্পটা ছোট্ট করে বলে নিই। এখানটা গল্পটা দেখানো হচ্ছে যে একটি গোল্ড ফিশ, সেটা আফ্রিকায় পাঠানোর কথা। জজু জর্জের ক্যারেক্টারে সে আফ্রিকায় ওই জিনিসটা পাঠানোর কথা। এই গোল্ড ফিশ কি জিনিস সেটা আপনারা সিনেমা দেখলে বুঝতে পারবেন। অন্যদিকে সুরিয়া, যে অ্যাকচুয়ালি পালিত ছেলে, জজু জর্জের পালিত ছেলে, সে ওই জিনিসটাকে আটকে দেয়, ওই কনসাইনমেন্টটাকে আফ্রিকায় পৌঁছাতে দেয় না। যার ফলে বাবা আর ছেলের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। অন্যদিকে প্রকাশ রাজ, যে একজন পলিটিশিয়ান, সে আবার জজু জজকে প্রেশারাইজড করতে থাকে যে যে এই জিনিসটা যাতে আফ্রিকায় পৌঁছে যায় এবং ছেলের কাছ থেকে জিনিসটা যাতে আদায় করতে পারে সে। এই নিয়ে ওদের বাবা আর ছেলের কনফ্লিক্ট। অন্যদিকে হচ্ছে গল্পটা পরবর্তীকালে আন্দামান দ্বীপপুঞ্জে গিয়ে পৌঁছায়, এবং কেন পৌঁছায়, কি বৃত্তান্ত, ওখানটা কি চলতে থাকে, এই যাবতীয় বিষয় জানতে হলে আপনাকে এই সিনেমাটা দেখে নিতে হবে। নেটফ্লিক্সে হিন্দি ডাবিং এর সাথে অ্যাভেলেবেল আছে। তো এই সিনেমাটা এক কথায় বলতে গেলে কিন্তু আমার ওকে ওকে একটি সিনেমা বলে মনে হয়েছে। খুব যে এক্সট্রাঅর্ডিনারি সিনেমা হয়েছে সেটা আমি বলবো না, কারণ কার্তিক সুব্বারাজের কাছে যেরকম এক্সপেকটেশন থাকে, একটা সিনেমা তার যখন আসে একটা এক্সপেকটেশন থাকে সার্টেন কাইন্ড অফ, বাট সেই এক্সপেকটেশন কিন্তু কোথাও না কোথাও ফুলফিল করতে পারেনি এই সিনেমাটা আমার কাছে। এই সিনেমার কিন্তু অনেক ভালো দিক আছে, কিন্তু বেশিরভাগটাই নেগেটিভ দিক আছে। যদি ভালো দিক বলতে হয়, এখানটা কিন্তু সুরিয়ার পারফরমেন্স ব্যাপক হয়েছে। এখানটা তার ক্যারেক্টারটা থ্রু আউট সিনেমা জুড়ে কিন্তু সেইভাবে কিন্তু হাসে না, সেই ক্যারেক্টারটা হাসতে জানে না, মানে হাসতে পারেই না। এবং কেন হাসতে পারে না সেটাও কিন্তু লাস্টে গিয়ে জাস্টিফাইড করা হয়েছে। সেই জিনিসটা কিন্তু সুরিয়া এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে ওই কানিমা গানটায়। নাচের মধ্যে কি মানুষের এক্সপ্রেশন ফুটে ওঠে, ওখানটা হাসি মুখ দেখা যায়, বাট কানিমা গানটাতে পুরো একদম স্টোন ফেসে কিন্তু তাকে দেখা গেছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ওখানটা মানে সুরিয়ার পারফরমেন্স কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে, এবং পূজা হেগড়ের পারফরমেন্সও কিন্তু এখানটা ব্যাপক হয়েছে। সে কিন্তু বলবো ক্যারিয়ার বেস্টে, মানে ক্যারিয়ার বেস্ট একটা পারফরমেন্স কিন্তু এখানটায় দিয়েছে। তার অভিনয় কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। এখানটায় নেক্সট যার পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের জজু জজ। তার ক্যারেক্টারটা খুব এমনভাবেই আসে, আবার এমনভাবেই চলে যায়, সেটা আমি নেগেটিভ দিকে বলবো। বাট তার ক্যারেক্টারটা কিন্তু মানে তার ক্যারেক্টারের যে অভিনয়টা সেটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। তার অভিনয় ব্যাপক লেগেছে। এখানটায় জয়রামের অভিনয় কিন্তু বেশ ভালো। অন্যদিকে হচ্ছে এখানটায় নাসেরের অভিনয়, তারও কিন্তু অভিনয় কিন্তু বেশ ভালো। নাসেরের অভিনয় দেখতে দেখতে, মানে এই সিনেমাতে অভিনয় দেখতে দেখতে একটা ক্যারেক্টারের কথা খুব মনে পড়ছে। স্যামুয়েল এল জ্যাকসন সম্ভবত তার নাম, যে নিক ফিউরি চরিত্রে অভিনয় করে আমাদের অ্যাভেঞ্জার্সে। সে একটা সিনেমা করেছিল হচ্ছে ওই জ্যাঙ্গো আনচেন্ড বলে, কুয়েন্টিন ট্যারেন্টিনো সিনেমা। ওরকম একটা ক্যারেক্টারের কিন্তু ভাইবস কিন্তু পাওয়া গেছে এখানটায় নাসারের ক্যারেক্টারের মধ্যে। সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও ভালো লেগেছে, এবং তার অভিনয়টা ব্যাপক লেগেছে আমার এখানটায়। যে খাপছড়া খাপছড়া ইংলিশ বলে, মানে তামিল বলে, সেই জিনিসটা এখানটায় হিন্দিতে কথা বলছে যেহেতু এটা হিন্দি ডাবিং, বাট সেই জিনিসটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে। এখানটা প্রোডাকশন ভ্যালুটা যেভাবে দেওয়া হয়েছে সেটা কিন্তু খুব ভালো। এখানটা আন্দামান দ্বীপপুঞ্জটাকে যেভাবে ক্যাপচার করা হয়েছে সেটা কিন্তু ওভারঅলে দেখতে কিন্তু খুব ভালো লাগে। এবং এখানটায় যে একটা এরিনার মধ্যে গ্ল্যাডিয়েটার ফাইট রাখা হয়েছে সিনেমার মধ্যে, সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর লাগে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে। এবং সন্তোষ নারায়ণার, মানে আমি ভাবছি সন্তোষ নারায়ণন এখানটায় বিজিএম দিয়েছে, আবার অন্যদিকে হচ্ছে সিকান্দারও সে বিজিএম দিয়েছে। মানে সিকান্দারের বিজিএম তো একদম ঘাটিয়া কোয়ালিটির ছিল, মানে ওখানটা টাইম দেওয়া হয়নি মেকার্সরা যে সন্তোষ নারায়ণকে যে টাইম দেবে, সে একটা মিউজিক বানিয়ে তাদেরকে দেবে, একটা ভালো আউটপুট আসবে, অডিয়েন্স সেটা উপভোগ করবে। বাট সেটা কিন্তু আমরা সিকান্দারের ক্ষেত্রে দেখি। কিন্তু সন্তোষ নারায়ণন এমনিতেও কার্তিক সুব্বারাজের যতগুলো সিনেমা আছে সে কোলাবোরেট করে। বাট এখানটা কিন্তু তার মানে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু বেশ ভালো, খুব সুন্দর লাগে। একটা ট্র্যাডিশনাল তামিল যে বিজিএম হয় সেটা কিন্তু দেওয়া হয়েছে। অন্যদিকে হচ্ছে একটুখানি হলিউডিশ টাইপের, একটু রক টাইপের কিছু কিছু জায়গায় এত সুন্দর মানে ভেরিয়েশন কিন্তু আছে এখানটায় মিউজিকের মধ্যে। ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু খুব ভালো লাগে। এবং এখানটা একটা গান আছে স্যানোরিটা বলে, যেইভাবে ওখানটায় সিনেমার মধ্যে আসে সেটা কিন্তু খুব ভালো। মানে পপ কালচারে এমনি তো সাউথের সিনেমাতে সে তামিল হোক, তেলেগু হোক,
তেলেগু হোক, তাদের কিন্তু সিনেমা একটা পপ কালচারের রেফারেন্স কিন্তু থাকে। এবং সেনোরিটা গানটা কিন্তু আমি যখন তামিলনাড়ুতে থাকতাম সেই গানটা কিন্তু খুব পপুলার, এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই গানটাকে এখানটায় ইউজ করা হয়েছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে। তো এই ছিল এই সিনেমার পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিক আসে, এই সিনেমার মধ্যে নেগেটিভ দিক আর নেগেটিভ দিক, এই সিনেমার মধ্যে মেন যে নেগেটিভ দিক হয়েছে যে এখানটা একটা মাসিয়া স্টোরি কিন্তু গল্পটা কিন্তু বলার চেষ্টা করেছিল মেগাসরা, সেটা লাস্টের দিকে কিন্তু সেই দিকেই কিন্তু কনভার্ট হয় গল্পটা। এবার এখানটায় যে বিষ্ণুর অবতারের কথা বলা হয়েছে সেগুলো খুব ভাল লাগে, এবং ফিলোসফি লেভেলে যেই জিনিসপত্রগুলো উঠে আসে সেগুলো ভাল লাগে। এখানে লাফিং বুদ্ধা, গৌতম বুদ্ধকে যেভাবে আনা হয়েছে জিনিসগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দর লাগে। বাট এগুলো না ওভার স্টাফিং হয়ে গেছে জিনিসটা। যদি এটা মানে এটা ট্রেলার লেভেলেই কিন্তু আমি যেটা অ্যাজাম্পশন করেছিলাম যে এটা একটা বাবা ছেলের দ্বন্দ্ব হবে এবং তার সাথে একটা গ্যাংস্টার ড্রামা হবে। বাট এই কার্তিক সুব্বারাজের সিনেমার মধ্যে অনেকগুলো জনরার কিন্তু ম্যাশ আপ করা থাকে। যদি আপনারা জিগার থান্ডার ডাবল এক্স সিনেমাটা দেখেন, জিগার থান্ডার ডাবল এক্স সিনেমাটা কিন্তু খুবই দুর্দান্ত একটি সিনেমা ছিল। ওখানটায় প্রথমে একটা গ্যাংস্টার ড্রামার থেকে শুরু হচ্ছে, ফিল্ম উইদিন আ ফিল্ম একটা কনসেপ্ট রাখছে, তারপরে আসতে হচ্ছে এখানটায় লাস্টের দিকে একটা কোচিং হচ্ছে জঙ্গলের মধ্যে, তারপর একটা কাইন্ড অফ মাসিয়া স্টোরি, মানে চোজেন ওয়ান যে জিনিসটা সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানটাও কিন্তু সেই মাসিয়া স্টোরিটাই আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ হতে, চোজেন ওয়ানের ব্যাপারটাও এখানটায় রাখা হয়েছে। বাট সেটা না গল্পের মধ্যে এমনভাবেই আসে, সেটা অ্যাবড্রাপ্ট বলে মনে হয়, মানে গল্পের মধ্যে ফোর্স স্পিড বলে মনে হয়, সেটা দরকার না হলেও মানে ভালো হতো। এবং এখানটায় রানিং টাইমগুলো না খুব ফিল হয়, যে সিনেমার মধ্যে যে রানিং টাইমটা দেওয়া হয়েছে, যে 2 ঘন্টা 43 মিনিটের মতো রানিং টাইম রাখা হয়েছে, প্রায় 3.25 ঘন্টার মতন সিনেমা। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই রানিং টাইমটা না অনেক জায়গায় দেখে মনে হবে যে এই জায়গাগুলো বাড়তি। আমি বলতে পারছি না ওই জায়গাগুলো, নাহলে আপনাদের জন্য স্পয়লার হয়ে যাবে, সেগুলো বাড়তি বলে মনে হবে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে এখানটায় যেই জিনিসটা রাখা হয়েছে, যে এখানটা আরেকটা জিনিস আমি পজিটিভ অ্যাড করতে চাই, যে এখানটা কিন্তু একটা জিনিস রাখা হয়েছে, যে এই যে জ্যাঙ্গো আনচেন্ডের কিন্তু মানে ভাইবসটা আপনি কিন্তু এখানটায় যখন আন্দামানে যাবে এবং নাসার এবং তার পরিবার কিভাবে এই মানে গরিব মানুষদের উপর অত্যাচার করে, সেইগুলো কিন্তু আপনারা জ্যাঙ্গো আনচেন্ড যদি দেখে থাকেন তাহলে কিন্তু সেই ভাইবসটা পাবেন। কারণ জ্যাঙ্গো আনচেন্ডে দেখানো হয়েছিল যে এই সাদা চামড়ার মানুষ আমেরিকার, তারা এই কালো চামড়ার মানুষদের উপর অত্যাচার করছে, স্লেভারি যে দিকপত্র, তাদেরকে স্লেভারি হিসাবে ইউজ করতো কালো চামড়ার মানুষদের। সেই জিনিসটা কিন্তু এখানটাও আপনারা ফিল করতে পারবেন, সেগুলো কিন্তু খুব সুন্দর করে আছে। বাট এখানটায় যদি নেগেটিভ দিকে আসি, এখানটা বললাম যে রানিং টাইমটা কিছু কিছু জায়গায় ফিল হবে, সেটা আপনাকে ফিল করাবে। এবং যে এই অ্যারিনা যে মধ্যে যে গ্ল্যাডিয়েটার যে ফাইটটা দেখানো হয়েছে না, সেটা মনে হবে কি ফোর্স ফিট, সেটা যদি না থাকে সিনেমার মধ্যে তাহলে কিন্তু কিছু যেত আসতো না। বাট ওখানটায় অ্যাকশানগুলো কিন্তু খুব দুর্দান্ত, অ্যাকশানগুলো দেখতে কোথাও না কোথাও খুবই দুর্দান্ত লাগে। এখানটায় ক্যারাটে, মার্শাল আর্ট এগুলো ইউজ করা হয়েছে থ্রু আউট সিনেমার মধ্যে। এখানটায় বেশিরভাগ হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট ইউজ করা হয়েছে, এবং দুটো ডান্ডা নিয়ে যখন মারপিট করে ওগুলো সব এসে ওই ক্যারাটের থেকে। তাই এই যে জিনিসপত্রগুলো আসে না, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, ক্যারাটে, তাইকন্ডো, এইসব জিনিসগুলো সিনেমার মধ্যে ইউজ করা হয়েছে, সেগুলো কিন্তু খুব মজা দেয়, সেগুলো অ্যাকশনগুলো কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে। বাট ওই এরিনার ফাইটটাও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে, কিন্তু ওই এরিনার ফাইটটা কিন্তু অনেকটা ফোর স্পিড বলে মনে হবে। এবং সিনেমাটার রানিং টাইম, পেসিং ইস্যু, এটা একটা মনে হবে। এবং যে ফিলোসফিক্যাল লেভেলের যে কথাটা এবং কাইন্ড অফ একটা মাসিয়া স্টোরির গল্পটা আর্কটা নেওয়ার চেষ্টা করেছে, যেটা যদি পিৎজা সিনেমাটাও দেখেন ওখানটাও কিন্তু জনরা কিন্তু ম্যাশ আপ কিন্তু করা হয়েছিল, যে ফার্স্টের দিকে দেখাচ্ছে একটা হরার স্টোরি এবং ক্লাইম্যাক্স আস্তে আস্তে একটা থ্রিলারে, একটা হাইস্টে কিন্তু কনভার্ট হয়ে যায়, যেটা আমাদের সোহমদাই রিমেক করেছিল। সোহম এবং মিমি চক্রবর্তী ছিল এই সিনেমাটার গল্প হলেও সত্যি বোধহয় সিনেমাটার নাম ছিল যতটা সম্ভব। ওই সিনেমাটা মানে পিৎজারই রিমেক ছিল, ওটা ডেবিউ সিনেমা ছিল অ্যাকচুয়ালিতে। আমাদের কি বলে কার্তিক সুব্বারাজেরও ডেবিউ ফিল্ম ছিল, অন্যদিকে হচ্ছে আমাদের বিজয় সেতুপতিরও কিন্তু ওটা ডেবিউ ফিল্ম ছিল। বাট অন্যদিকে যদি আপনারা অন্যান্য সিনেমার দিকেও যদি তাকান কার্তিক সুব্বারাজের, এই জিনিসটা দেখতে পারেন একটা জনরা ম্যাশ আপ, কিন্তু সেটা কোহরেন্ট স্টোরি টেলিং এর সাথে একটা ভালো স্ক্রিন প্লের সাথে কিন্তু সেটাকে এমনভাবেই প্রেজেন্ট করা হয়, সেটাকে দেখতে কিন্তু ভালো লাগে। এখানটায় চ্যাপ্টার ওয়াইজ সিনেমাটাকে ভাগ করা হয়েছে ঠিকই, কিন্তু এই যে যেই ফিলোসফিক্যাল দিকপত্র, অ্যারিনার ফাইট বা অন্যদিকে মাসিয়া স্টোরি যেগুলো আসে না, সেগুলো কোহরেন্ট হয় না, সেগুলো দেখতে কোথাও না কোথাও খারাপ লাগে। এবং এখানটায় ইমোশনাল আর্কটা কিন্তু নেই সেইভাবে।
যদি ইমোশনালি যদি কানেক্ট করতে হতো, যেটা জিগার থান্ডার ডাবল এক্সে কিন্তু খুব দুর্দান্তভাবে ইমোশনালি কিন্তু কানেক্ট করতে পেরেছিল দর্শক, সেই ইমোশনাল পয়েন্টগুলো খুব সুন্দরভাবে রেখেছিল কার্তিক সুব্বারাজ। বাট এখানটা কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে কার্তিক সুব্বারাজ চেষ্টা করেছিল, বাট সেই জায়গায় কিন্তু ফেল করে গেছিলো। তা বলবো যে এই সিনেমাটা কার্তিক সুব্বারাজের লেভেলের সিনেমা অবশ্যই নয়, বাট এই সিনেমাটা কিন্তু মানে ফেলে দেওয়ার মতনও কিন্তু সিনেমা নয়। আপনারা চাইলে অবশ্যই নেটফ্লিক্সে গিয়ে হিন্দি ডাবিংয়ের সাথে কিন্তু দেখতে পারেন। এবং আমরা এই হিট 3 এবং রেট্রো নিয়ে আলোচনা করেছি। আমি রেট্রোটা দেখিনি ততক্ষণে, যেহেতু আমি আলোচনা করতে পারিনি, বাট আমি হিট 3 নিয়ে আলোচনা করেছি। এই রেট্রো নিয়েও আলোচনা হয়েছে, ওখানে স্বর্ণজ্যোতি এবং শুভম মূলত রেট্রো নিয়ে কথা বলেছে। তা আপনারা ওই পডকাস্টটা হয়তো গতকাল বা এই সরি পরশু বা আগামীকালের মধ্যে হয়তো ছেড়ে দেবে ইটস রিভিউ টাইমের থেকে, আপনারা চাইলে দেখতে পারেন। ওখানটা কিন্তু ভালো আলোচনা হয়েছে রেট্রো এবং হিট 3 নিয়ে, এবং তার সাথে সাথে সাউথ ইন্ডিয়ান কিছু ভালো ভালো মুভিরও কিন্তু রেকমেন্ডেশন কিন্তু দেওয়া হয়েছে। তা আপনারা যারা দেখেছেন এই সিনেমাটা, আপনারা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের অ্যাকচুয়ালিতে এই সিনেমাটা কেমন লেগেছে, রেট্রো সিনেমাটা। এবং আমি বলবো যে কার্তিক সুব্বারাজের সব থেকে বেস্ট সিনেমা হচ্ছে জিগার থান্ডার ডাবল এক্স, আর সব থেকে উইকেস্ট সিনেমা হচ্ছে পেটটা, যেখানটায় রজনীকান্ত ছিল, বিজয় সেতুপতি ছিল, অন্যদিকে নওয়াজুদ্দিন সিদ্দিকী ওই সিনেমার মধ্যে ভিলেনের পার্ট করেছিল। ওটা সব থেকে উইকেস্ট সিনেমা হয়েছে। বাট এই সিনেমাটা বলবো যে মানে সেই আন্দাজে কিন্তু খুব একটা ভালো কিন্তু হয়নি রেট্রো সিনেমাটা। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।